হচ্ছে যে ইনক্রিজ এফএসএইচ অ্যাক্টিভিটি অর ইনক্রিজ রিসেপ্টর অ্যাক্টিভিটি অর ইনক্রিজ নাম্বার অফ রিসেপ্টর। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কি ক্লিয়ার? আনিকা আনান বলো তো কি বলছি? লুটিয়াল ফেজটা ফিক্স থাকে 14 ডেজ এর, তো কোনো চেঞ্জ হলে ফলিকুলার ফেজটা চেঞ্জ হবে। যেহেতু পলিমেনোরিয়া তার মানে অনেক আগে আগে হচ্ছে, তো ফলিকুলার ফেজটা কমে গেছে। কমে যাওয়ার কারণ আইদার এফএসএইচ অ্যাক্টিভিটি বেড়ে গেছে অথবা রিসেপ্টর বেড়ে গেছে, এটাই হচ্ছে পয়েন্ট। আচ্ছা, তাহলে ধরো আমার কোনো কারণে পলিমেনোরিয়ার কজ আমরা জেনে গেছি, এখন কোনো কারণে এটা মুছে দিলাম। এখন আমার কোনো কারণে অলিগোমেনোরিয়া আছে। অলিগোমেনোরিয়া আমরা জানি কি আমাদের যখন সাইকেল 38 ডেজে বেশি হয়ে যাচ্ছে। তো ধরো আমার এখন সাইকেল আসছে হচ্ছে 40 ডেজ সাইকেল, আমার সাইকেল 40 ডেজ। হ্যাঁ, তাহলে আমার যদি 14 দিন এখান থেকে দেই, তোমার হচ্ছে যে কি বলে 14 দিন যদি আমার হচ্ছে যে এখান থেকে বাদ দেয় 40 থেকে, তাহলে কত হয়? 26, 4 আর 6 10 শোনা, হ্যাঁ 26। তাহলে আমার ফলিকুলার ফেজ হচ্ছে 26 দিন, তাই না? 40 দিনের যদি সাইকেল হয় তাহলে আমার বুঝতে হবে যে ওর 14 দিন তো গেছে লুটেরাল ফেজে, তাহলে 26 দিন লাগতেছে আমার ফলিকুল ডেভেলপ হওয়ার জন্য। তার মানে কি, যখন আমার ফলিকুলার ফেজটা স্লো হয়ে যায় তার মানে আমার আইদার এফএসএইচ কমে গেছে আমার শরীরে অথবা আমার রিসেপ্টরটা কম অ্যাক্টিভেট হচ্ছে। এই জন্য আমার কি হচ্ছে, আমার অলিগোমেনোরিয়া হচ্ছে, মানে আমার সাইকেলটা ডিলে হচ্ছে। ক্লিয়ার? অলিগোমেনোরিয়া শেষ। আচ্ছা, এখন তাহলে আমার বাকি থাকতেছে মেনোরেজিয়া। তত্ত্বে দেখবা মেনোরেজিয়ার দুটা জিনিস দিচ্ছে, একটা হচ্ছে ইরেগুলার শেডিং, আর একটা হচ্ছে ইরেগুলার রাইপেনিং। ইরেগুলার রাইপেনিং। আচ্ছা, এখন কোনটা কোন ফেজে হয় এটা আমি কিভাবে মনে রাখবো? এসপি, এভাবে মনে রাখবা, এসপি আর আর এস। হ্যাঁ, তাহলে শেডিংটার প্রবলেম হয় প্রলিফারেটিভ ফেজে। শেডিং এ এই ইরেগুলার শেডিং এটা যে হচ্ছে, এটা মেইনলি আমার হয় হচ্ছে প্রলিফারেটিভ ফেজে এসপি। এভাবে মানে এটা আমি মনে রাখি, তো সেটা আমি তোমাদেরকে বললাম। তো তোমরা এভাবে তোমাদের মতন করে মনে রাখার একটা কায়দা করা বের করে নিতে পারো। তাহলে মেনোরেজিয়ার দুই ধরনের প্যাথোফিজিওলজি আছে, একটা হচ্ছে ইরেগুলার শেডিং, একটা হচ্ছে ইরেগুলার রাইপেনিং। ইরেগুলার শেডিং হচ্ছে এটা ইউজুয়ালি প্রলিফারেটিভ ফেজের ডিফেক্ট। যদি কোনো পেশেন্ট আমাদের কাছে বলে যে হ্যাঁ আমার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল ফ্লো বন্ধ হওয়ার পরেও আমার কিছু ইরেগুলার স্পটিং হয় আরো 4-5 দিন, সেটা হচ্ছে ইরেগুলার শেডিং। হ্যাঁ, তার মানে শেড আউট হতে থাকে আমার, ফলে শেডিং এর মাধ্যমে তো আমার মেনস্ট্রুয়েশনটা হচ্ছে। তো মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পরেও আমার হচ্ছে একটু পোস্ট মেনস্ট্রুয়াল স্পটিং হয়। তাহলে ইরেগুলার শেডিং কি নিয়ে আসবে? পোস্ট মেনস্ট্রুয়াল স্পটিং। এটা কেন হয়? এটা হচ্ছে কর্পাস কি পারসিস্টেন্ট এলএইচ, পারসিস্টেন্ট এলএইচ, এলএইচ পারসিস্টেন্ট থাকার জন্য, পারসিস্টেন্ট এলএইচ। হ্যাঁ, যখন আমার এলএইচ পারসিস্টেন্ট থাকবে তখন কিন্তু আমার কর্পাস লুটিয়ামটা পুরোপুরি ডিজেনারেট হতে পারে না। তো কর্পাস লুটিয়াম যদি পুরোপুরি ডিজেনারেট না হয় তাহলে ওইখান থেকে কিন্তু আমাদের একটু একটু করে প্রোজেস্টেরন আসতে থাকে। তো যখন প্রোজেস্টেরন আসতে থাকে ও কিন্তু ভালো মতন আমার প্রলিফারেটিভ ফেজের যে ইস্ট্রোজেনের প্রলিফারেটিভ ক্ষমতাটা, হ্যাঁ, যে এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন এটা ঠিক মতন করতে পারে না। তো এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন যদি ঠিক মতন না করে তখন কি হয়, তখন এই যে একটু 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 করে আমাদের শেডিং হতে থাকে। ও সম্পূর্ণভাবে একবারে শেডিং হতে পারে না, যেহেতু ভালো মতন ও প্রলিফারেশন করতে পারে নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমার পারসিস্টেন্ট এলএস থাকার জন্য ইরেগুলার শেডিং হচ্ছে। ঠিক আছে, এটা বোঝা গেছে? এটা কি ক্লিয়ার? আপু আরেকবার বলুন। আচ্ছা, ইরেগুলার শেডিংটা হচ্ছে যে তোমার পোস্ট মেনস্ট্রুয়াল স্পটিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। পোস্ট মেনস্ট্রুয়াল স্পটিং নিয়ে। তো পোস্ট মেনস্ট্রুয়াল স্পটিং মানে হচ্ছে তোমার মাসিক বন্ধ হয়ে গেছে, এরপরে একটু একটু ফোঁটা তোমার ব্লিডিং হচ্ছে। তো এটার কজ কি? এটার কজ হচ্ছে পারসিস্টেন্ট এলএইচ লেভেল। যদি আমার শরীরে পারসিস্টেন্টলি লুটেনাইজিং হরমোন কাজ করে
তাহলে ও কি হয়, কর্পাস লুটিয়ামকে ডিজেনারেট করতে দেয় না, কারণ লুটেনাইজিং হরমোন কিন্তু আমার কর্পাস লুটিয়ামকে বাঁচায় রাখে। যখন আমার ওভুলেশনের পরে Day 23-4 এসে আমার লুটেনাইজিং হরমোন চলে যায়, তখন কিন্তু আমার কর্পাস লুটিয়ামটা ডিজেনারেশন করতে শুরু করে। তো কমপ্লিট ডিজেনারেশন হয়ে যায় কর্পাস লুটিয়াম, তখন আমার শরীরে কোনো ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে না, তখন নতুন করে আবার হচ্ছে এফএসএইচ সার্জ হয় এবং ফলিকল ডেভেলপ করতে থাকে। এটাই তো সাইকেল। তো যদি আমার প্রজেস্টেরন লেভেল একদম ডিজেনারেট না করে, তাহলে কিন্তু আমার এই যে এফএসএইচ এল যেটা আসার কথা Day 2 Day 3 আমার ফলিকল গুলোকে বড় করার জন্য, এটা কিন্তু আসতে পারে না ঠিক মতন এফএসএইচটা। তো এফএসএইচ যখন আসতে না পারে, তখন কিন্তু ও ভালো ফলিকল তৈরি করতে পারে না, এবং এই ফলিকল থেকে যে পরিমাণ ইস্ট্রোজেন আসার কথা আমার শরীরে, সেই পরিমাণ ইস্ট্রোজেনও আসতে পারে না। ইস্ট্রোজেন যদি ঠিক মতন আসতে না পারে, ও কিন্তু ভালো মতন আমাদের যে এন্ডোমেট্রিয়ামটা গ্রোথ করার কথা প্রলিফারেটিভ ফেজে মেনস্ট্রুয়েশনের পরে, এই গ্রোথটা করতে পারে না। তো গ্রোথ যদি করতে না পারে, তখন কিন্তু এই একটু একটু করে শেডিং হতে থাকে, কারণ আমাদের হচ্ছে এই যে মেনস্ট্রুয়েশনটা বন্ধ হওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রলিফারেশন। চারটা জিনিস এখানে কাজ করে, একটা হচ্ছে প্লেটলেটের যে ব্লিডিং মেকানিজমটা, আর একটা যে কোয়াগুলেশন ফ্যাক্টরটা ভেসোস্পাজম, আর হচ্ছে এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন। এই চারটা জিনিস মিলে আমাদের মেনস্ট্রুয়েশনটাকে বন্ধ করে। তো এই এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশনের জন্য যে ইস্ট্রোজেন দরকার, সেটা আসে হচ্ছে আমাদের ফলিকল ডেভেলপমেন্ট হওয়ার জন্য। কিন্তু কোনো কারণে যদি আমার এই যে এলএইচটা, আগের সাইকেলের এলএইচটা যদি না যায়, তাহলে এই কর্পাস লুটিয়ামটা চলে না যাওয়া পর্যন্ত অ্যাডিকুয়েট এফএসএইচ আসতে পারে না আমাদের শরীরে। তো এফএসএইচ আসতে পারে না, ও ফলিকল ঠিক মতন তৈরি করতে পারে না, যার জন্য আমাদের শরীরে তখন ভালো মতো ইস্ট্রোজেন লেভেলটাও আসে না এই এন্ডোমেট্রিয়ামটা প্রলিফারেট করার জন্য। যার জন্য আমাদের কি হয়, যেহেতু এন্ডোমেট্রিয়ামটা ঠিক মতন গ্রোথ হতে পারছে না, ফ্রাজাইল থাকতেছে, ওই দেখা গেল যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও একটু একটু করে এন্ডোমেট্রিয়ামটা আমাদের শেড হতে থাকে। যখন শেড হওয়ার কথা না, তখন ও শেড হতে থাকে। তো এই শেড হওয়াটা আমাদের এই পোস্ট মেনস্ট্রুয়াল স্পটিং হিসেবে প্রেজেন্ট করে। ক্লিয়ার এবার? হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার আছে? শিওর ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে ওকে। ফোন এসেই যাচ্ছে কত মানুষের। আচ্ছা যাই হোক। আচ্ছা এবার যাই ইরেগুলার রাইপেনিং। ইরেগুলার রাইপেনিং আর এস, আমাদের রেসিডেন্সিয়াল সার্জন থাকে না, ওটার সাথে মিলে আর এস, তার মানে ও হচ্ছে সিক্রেটরি ফেজে ঝামেলা করে। সিক্রেটরি ফেজ, সিক্রেটরি ফেজে ঝামেলা করে। ও মেনলি কি নিয়ে আসে? প্রিমিনস্ট্রুয়াল স্পটিং। প্রিমিনস্ট্রুয়াল স্পটিং, প্রিমিনস্ট্রুয়াল স্পটিং নিয়ে আসে। ওর কি প্রবলেম হয়? ওর প্রবলেম হয় ও যে কর্পাস লুটিয়ামটা এটা ঠিক মতন গ্রো করে, ইনঅ্যাডিকুয়েট কর্পাস লুটিয়াম ফর্মেশন। ইনঅ্যাডিকুয়েট কর্পাস লুটিয়াম ফর্মেশন। এর আগেটা ছিল কর্পাস লুটিয়াম ভালো ফর্মেশন হয়েছে, কিন্তু ওই গাথাটা ঠিক মতন যায় না, ডিজেনারেট ঠিক মতন হয় না। আর এই যে ইরেগুলার রাইপেনিং এর ক্ষেত্রে কি হচ্ছে? ইরেগুলার রাইপেনিং এ হচ্ছে যে ও গ্রোথটাই ঠিক মতন করতে পারে না। যখন ও গ্রোথ ঠিক মতন করতে না পারে, তখন কিন্তু আমাদের এই সিক্রেটরি ফেজ মেনটেন করার জন্য যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, সেটা ঠিক মতন আসে না। কারণ আমরা জানি আমাদের সিক্রেটরি ফেজে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কর্পাস লুটিয়াম সিক্রেশন করে। তো যদি আমাদের কর্পাস লুটিয়াম ঠিক মতন গ্রো না করে, তাহলে ও ইস্ট্রোজেন প্রজেস্টেরন কিভাবে ঠিক মতন দিবে? তো অ্যাডিকুয়েট ইস্ট্রোজেন প্রজেস্টেরন না থাকার জন্য আমাদের কি হয়, মাসিক শুরু হওয়ার আগের থেকেই হরমোনাল ইনঅ্যাডিকুয়েন্সির জন্য আমাদের শেডিং শুরু হয়ে যায়। আমরা জানি যে যখন আমাদের শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন 25-26তম দিন থেকে যখন একদমই চলে যায়, তখন আমাদের একটা ইম্পালস দেয় হাইপোথ্যালামাসে, আর এই শেডিং হওয়াটা শুরু হয় মেনস্ট্রুয়েশনে, তাই না? কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে না, এই ইস্ট্রোজেন প্রজেস্টেরনটা আমাদের ব্লাডে অ্যাডুকুয়েট অ্যামাউন্ট নাই, তখন এই যে মাসিক বন্ধ করার জন্য যে সার্চটা, সেই সার্চটা আসে না, দিতে পারে না। যার জন্য মাসিক শুরু হওয়ার আগে থেকে একটু একটু স্পটিং হয়ে তারপরে যে তোমার হচ্ছে যে অ্যাকচুয়াল ফ্লোটা তোমার শুরু হয়। তাহলে যাদের প্রিমিনস্ট্রুয়াল স্পটিং নিয়ে আসে, তোমাকে চিন্তা করতে হবে ও কর্পাস লুটিয়ামটা ঠিক মতন গ্রো করে নাই। ঠিক আছে? এটা হচ্ছে প্যাথোফিজিওলজি। আমার কথা ক্লিয়ার? একটু জটিল জিনিস, যখন তুমি নিজে পড়তে বসবা তখন জিনিসটা তোমার মাথায় আসবে।
আমার কথা কি ক্লিয়ার? কেউ না বুঝলে আবার বলো, আমি আবার বুঝাবো। আচ্ছা, এটা গেল হচ্ছে ওভুলেটরি। হ্যাঁ, আর একটা কি ওভুলেটরি, তোমরা সবাই জানো। অ্যানোভুলেটরি কি? মেট্রোপেথিয়া হিমোরেজিকা। হ্যাঁ, অ্যালোভেটরি হচ্ছে মেট্রোপেথিয়া হিমোরেজিকা। এটা দরকার আছে। অ্যানোভুলেটরি, অ্যানোভুলেটরি মেট্রোপেথিয়া হিমোরেজিকা। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয় না, তোমার একটা মাসিকের মিস্ট্রাল কারণ হচ্ছে যে ওভুলেশন যদি না হয় তাহলে কিন্তু তোমার কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন আসবে না, কারণ ওভুলেশন যদি না হয় তোমার প্রোজেস্টেরন আসবে না, আর প্রোজেস্টেরনটা তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতে হেল্প করে। তো প্রোজেস্টেরন না আসলে প্রোস্টাগ্ল্যান্ডিনও আসে না, যার জন্য তোমার যদি কোনো পেইনফুল সাইকেল না হয়, তোমার ধরে নিতে হবে ওই সাইকেলে হয়তো ওর ওভুলেশন হয় না। মাসিক রেগুলার হলেও কিন্তু অনেক সময় ওভুলেশন না হতে পারে, কিন্তু ইউজুয়ালি এত ডিপে তোমাদের যাওয়ার দরকার নেই। এখন পর্যন্ত এতটুকু মনে রাখো যে মাসিক রেগুলার হলে তার ওভুলেশনটা হয়েছে, এতটুকু মনে রাখো। আচ্ছা, অ্যানোভুলেটরি যখন একটা পেশেন্টের কোনো ওভুলেশন হয় না, নো ওভুলেশন, তখন কিন্তু তার কোনো প্রোজেস্টেরন আসে না, নো প্রোজেস্টেরন। কারণ ওভুলেশন না আসলে তো তোমার কর্পাস লোজিয়াম আসবে, নো প্রোজেস্টেরন। তখন কি হয়? পারসিস্টেন্ট ইস্ট্রোজেন, পারসিস্টেন্ট ইস্ট্রোজেন। তো ইস্ট্রোজেন পারসিস্টেন্ট থাকার জন্য তোমার এন্ডোমেট্রিয়ামটা ঠিক থেকে থিকার হইতে থাকে এবং প্রোজেস্টেরনটা কিন্তু সবসময় আমাদের রেট লিমিটিং হিসেবে কাজ করে। তার মানে একটা টাইম পর্যন্ত সে অ্যালাউ করে তোমার প্রলিফারেশনটা, কিন্তু ওর পরে যে তোমার আর কোনো প্রলিফারেশন হতে পারবে না। এটা হচ্ছে রেট লিমিটিং, এটা মেনটেন করে প্রোজেস্টেরন। তো যখন আমার প্রোজেস্টেরন থাকবে না তখন ও ওর ইচ্ছা মতন, যেমন প্রোজেস্টেরনটা ধরো আমাদের বাসার মা বাবা, আমার বাবা মা যখন থাকে না তখন ছোটবেলায় আমরা কিন্তু ইচ্ছা মতন টিভি দেখতাম, ইচ্ছা মতন খাওয়া দাওয়া করতাম, মানে যার কোনো লিমিটেশন নেই। যখনই এইগুলা আমাদের লাইফে হয় তখন কিন্তু আমাদের লাইফটা আনস্টেবল হয়ে যায়। তো ওই লাইফ নিয়ে কিন্তু আমরা কোনো একটা স্পেসিফিক দিকে টার্গেটে যেতে পারবো না। কিন্তু যখন বাবা মা থাকে তখন কিন্তু আমরা সবকিছু আমাদের রুটিনের মধ্যে করি। হ্যাঁ, তো এরকমই জিনিসটা যখন আমাদের প্রজেস্টেরন থাকে না তখন এটার গ্রোথটা হচ্ছে যে অন্যরকম গ্রোথ হয়। এটা অ্যাডিকুয়েট মানে নর্মালের থেকে বেশি হবে এবং ঠিক ঠিক ওয়েতে না হওয়ার জন্য এন্ডোমেট্রিয়ামটা কি হয়? ফ্রাজাইল হয়, ওর স্ট্যাটিস্টিক যে ক্ষমতাটা সেটা থাকে না, ফ্রাজাইল হয়। তো এরকম গ্রোথ হইতে হইতে একটা সময় দেখা যায় যে তোমার ব্লাড যে সাপ্লাই, এটা তো মেইনলি স্পাইরাল আর্টারি থেকে যায়, যে দূরের যে লেয়ারটা ওটা ব্লাড সাপ্লাই পায় না। প্লাস একটা টাইমে যে আমাদের এফএসএইচটাও ফল করে ধুম করে। তো যখন ওর নেগেটিভ ফিডব্যাক পাচ্ছে না এফএসএইচ থেকে, তখন কি হয়? এই শেড আউট শুরু হয়ে যায়। তো অনেকদিন ধরে 2 মাস 3 মাস মাসিক হচ্ছে না এবং 2 মাস 3 মাস ধরে ওর ইস্ট্রোজেনের একটা ইসে আছে, প্রভাবে আছে। তো ও অনেকখানি কি বড় হয়ে যায় এন্ডোমেট্রিয়ামটা, যার জন্য এই বাড়তি এন্ডোমেট্রিয়ামটা শেডিং হতেও টাইম নেই, যার জন্য পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে? 2 to 3 months অ্যামেনোরিয়া followed by prolonged menstruation। দেখা গেল যে 10 দিন 12 দিন 20 দিনও একটা না তার মাসিক হচ্ছে, এটা হচ্ছে মেট্রোপ্যাথিয়া হিমোরেজিকা। ইউজুয়ালি পেশেন্টের ইউটেরাসটা খুব বেশি বড় হয় না, তো স্লাইটলি বড়, এবং এটা ইউজুয়ালি দেখা যায় যে লেস দ্যান 12 উইকস হয়, এবং ইউটেরাসটা কি হয়? সফট হয়। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, ফাইব্রয়েডে একটা জিনিস বলি নাই, ফাইব্রয়েডের কনসিস্টেন্সি বলি নাই। ফাইব্রয়েডটা ইউজুয়ালি হচ্ছে ফার্ম টু হার্ড। ফাইব্রয়েড আমরা ইউটেরাসটা ধরবো, আমি বলছি কি রেগুলার মার্জিন, তারপর হচ্ছে লোভিউলেটেড সারফেস, নন টেন্ডার, মুভেবল সাইড টু সাইড। আর একটা কথা বলি সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে তোমার ফার্ম টু হার্ড। আর এখানে ইউজুয়ালি ডিউবেতে স্লাইটলি বাল্কি ইউটেরাস, আর কি হবে? সফট বাল্কি ইউটেরাস, এবং তো হচ্ছে সফট। তো ইউজুয়ালি তোমার ডিওবি যখন অন্য কোনো কজ আমি পাই না, তখনই আমি বলি যে হ্যাঁ এটা ইউবি। আর ইউবি আমি বললাম যে পলিসিস্টিক ওভারি, তারপরে তোমার হচ্ছে থাইরয়েড ডিসফাংশন, হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান এক্সিস, এই কয়টা যে সব জায়গায় তোমার হচ্ছে ডিসফাংশন হয়, হাইপারপ্রোলাকটিনেমিয়া, এগুলো হচ্ছে ডিওবির কজ। তো এই হরমোনাল টেস্ট করব, আর যখন দেখবো যে টিভিএস এ কোনো অর্গানিক প্রবলেম নাই, তখনই আমরা এটাকে এইউবি ও আখ্যায়িত করব। তবে এটার একটা কি পাওয়া যায়, এই যে তোমার অ্যানোভুলেশন যদি থাকে, তোমার অ্যানোভুলেটরি সাইকেল হয় 2 to 3 months,
অ্যামেনোরিয়ার জন্য আমাদের কি হয়, থিকনেসটা বেড়ে যায়। এন্ডোমেট্রিয়াল থিকনেসটা দেখা গেল অনেক সময় এমনও হয় 12, 13, 14, 15 এরকম হয়ে যেতে পারে। তো ইনক্রিজ এন্ডোমেট্রিয়াল থিকনেস এটাই শুধু একমাত্র ফাইন্ডিং। তো আমি টিভিএস করে, এমআরআই করে, তারপর ডিএনসি করে, এগুলো করে আমি ডায়াগনোসিস করতে পারি। তো ইউজুয়ালি আমরা হচ্ছে যে প্রোজেস্টেরন, ওসিপি, মোস্ট কমনলি আমরা হচ্ছে প্রোজেস্টেরন ব্যবহার, অনেকে ডাইনোজেস্ট, ডানাজল, তারপর যে জেস্ট্রিনন এগুলোও ব্যবহার করতে পারে, ওসিপিও ব্যবহার করা যায়। তো সাইক্লিক্যাল বা কন্টিনিউয়াস সাইকেলে তুমি হচ্ছে যে ওসিপি দিতে পারো। আচ্ছা, এখন তুমি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পর তোমার কোনোভাবেই তোমার হচ্ছে যে ডিউবি যাচ্ছে না, তাদের ক্ষেত্রে তুমি সার্জিক্যাল কি করবা, সার্জিক্যাল ট্রিটমেন্ট দিয়ে যাবে। সার্জিক্যাল ট্রিটমেন্ট কি হতে পারে, ডিএনসি হতে পারে। ডিএনসি করে তুমি দুটো জিনিস করতে পারো, একটা তুমি ট্রিটমেন্টও করতে পারো, আবার তুমি ডায়াগনোসিসও করতে পারো যে এন্ডোমেট্রিয়ামটা কি আছে, কোন পর্যায়ে আছে দেখে নেওয়ার জন্য। তারপর এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, এটা একটা পদ্ধতি আছে, এখানে কতগুলো নাম আছে, রোলার বল, লেজার, তারপর হচ্ছে যে টিসিআরসি। তো এই নামগুলো একটু দেখে নিবা। তো এগুলোর ভিতরে মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি শুধু ইন্ডিকেশনটা করবা। কাদেরকে তুমি এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন করতে পারো, যারা হচ্ছে ফেজ টু মেডিকেল থেরাপি। শুধু মেডিকেল থেরাপি ফেজ হলে হবে না, যারা রিপ্রোডাক্টিভ ফাংশন চায় না, কারণ এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশনের পরে তোমার দেখা গেছে যে 30 থেকে 40% তোমার অ্যামেনোরিয়া ডেভেলপ করেছে। তো অ্যামেনোরিয়া যদি ডেভেলপ করে, তারা তো পরবর্তীতে আর তোমার হচ্ছে যে বাচ্চা নিতে পারবে না। তো যার জন্য তোমার মেডিকেল ট্রিটমেন্ট ফেল হয়েছে, বাচ্চা নিতে চাচ্ছে না, অথবা রিপ্রোডাক্টিভ ফাংশন হচ্ছে যে প্রিজার্ভ করার ইচ্ছা নাই, অথবা তার হচ্ছে ফাইব্রয়েড আছে কিন্তু লেস দেন 3 সেন্টিমিটার, এদের ক্ষেত্রে তুমি হচ্ছে যে অ্যাবলেশন থেরাপিটা তুমি করতে পারো, হচ্ছে যে ট্রিটমেন্ট হিসেবে দিতে পারো। অ্যাবলেশন থেরাপির নামগুলো করলে হবে। আর যাদের ডিউবি, রিপ্রোডাক্টিভ এজ কমপ্লিট হয়ে গেছে, নিয়ার টু মেনোপজ, ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তাদেরকে তুমি হিস্ট্রেকটমিও করতে পারো। ঠিক আছে, তাহলে আমার এ ইউবিও শেষ। এ ইউবি কারো কোনো কোশ্চেন আছে, এটা বুঝতে পারা নাই? নাই, ওকে। ডিসমেনোরিয়া থেকে আমি তেমন কোনো কিছু পড়াবো না, ডিসমেনোরিয়া থেকে ওরকম কোনো কিছু আসে না। আসলে ডিসমেনোরিয়া দুই ধরনের হয়, একটা হচ্ছে স্পাজমোটিক ডিসমেনোরিয়া, আর একটা হচ্ছে কনজেস্টিভ ডিসমেনোরিয়া। হ্যাঁ, স্পাজমোটিক, আচ্ছা, আরেকটা হচ্ছে কনজেস্টিভ। হ্যাঁ, তো ইন স্পাজমোটিক ডিসমেনোরিয়া এটা হচ্ছে সাইক্লিক্যাল, হ্যাঁ, ইউজুয়ালি ওভুলেটরি। ওভুলেশন হলে তোমার স্পাজমেটিক ডিসমেনোরিয়া হয়। এটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের অনসেট থেকে শুরু হয় এবং 2-1 দিন থাকে, ইউজুয়ালি 24 আওয়ার্স এর বেশি থাকে না, এবং তারপরে এটা ডিসঅ্যাপিয়ার করে। তো এগুলোর সাথে কিছু সিস্টেমিক ফিচার থাকে, যেমন ব্যথার সাথে সাথে তোমার নাউসিয়া, ভমিটিং এগুলোর টেন্ডেন্সি থাকতে পারে। আর যেটা কনজেস্টিভ ডিসমেনোরিয়া, এটা ইউজুয়ালি তোমার প্যাথোলজিক্যাল, হ্যাঁ, যেমন ফাইব্রয়েড, তারপরে তোমার হচ্ছে যে অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, তারপর পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, আইইউসিডি, এন্ডোমেট্রিয়াল পলিপ, এইসব ক্ষেত্রে তোমার কনজেস্টিভাইটিস ডিসমেনোরিয়া হতে পারে। ইউজুয়ালি পিরিয়ডটা তোমার ফিউ ডেজ বিফোর মেনস্ট্রুয়েশন শুরু হবে, এবং মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার সাথে সাথে এটা বাড়তে পারে, এক একটা এক এক রকম ছিল। যদি পিআইডি হয় তাহলে হচ্ছে যে মেনস্ট্রুয়েশনের ফিউ ডেজ আগে থেকে শুরু হবে, মেনস্ট্রুয়েশন ব্লিডিং শুরু হওয়ার সাথে সাথে এর ব্যথা কমতে থাকবে। যদি এটা এন্ডোমেট্রোসিস হয়, তাহলে মেনস্ট্রুয়েশনের সাথে সাথে ব্যথাটা কন্টিনিউ হবে এবং ম্যাক্সিমাম হবে এট দ্য এন্ড অফ মেনস্ট্রুয়েশন, এবং মেনস্ট্রুয়েশনের পরে যে ব্লিডিংটা আস্তে আস্তে কমে যাবে। যদি অ্যাডেনোমায়োসিস হয়, তাহলে এন্ড অফ দ্য মেনস্ট্রুয়েশন পর্যন্ত থাকবে, তারপর আস্তে আস্তে কমবে, ইন্টারমেনস্ট্রুয়াল পেইন থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া তোমার ডিফারেন্ট কনজেস্টিভাইটির। তো স্পেসিফিক ক্রাইটেরিয়া নাই, তো যদি ফিউ ডেজ আগে থেকে শুরু হয় এবং এটা মেনস্ট্রুয়েশনের সাথে সাথে কমা বাড়া এগুলো থাকে, এটা হচ্ছে কনজেস্টিভ ডিসমেনোরিয়া। মানে কনজেস্টিভ ডিসমেনোরিয়াটা মেইনলি প্যাথোলজিক্যাল, কিন্তু স্পাজমোটিক ডিসমেনোরিয়াটা প্যাথোলজিক্যাল না, এটা কিছু ইন্টারনাল এনভায়রনমেন্ট চেঞ্জের জন্য হয়, ইন্টারফেরন, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলোর চেঞ্জের জন্য স্পাজমোটিক ডিসমেনোরিয়া হয়। আচ্ছা, এখান থেকে তোমার একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, যেটা, হ্যাঁ, এটার কিছু ক্রাইটেরিয়া আছে, যে তোমার ইউজুয়ালি এটা লুটিয়াল ফেসে যে হয়, ফলিকুলার ফেসে হয় না। এটা এমন হতে হবে যে আমার ডে টু ডে অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করবে, এটা হচ্ছে তোমার প্রিমেনস্ট্রুয়াল ডিসফাংশন।
আচ্ছা, তো এটা তোমার ইউজুয়ালি ইস্ট্রোজেন প্রজেস্টেরনের সাথে রিলেটেড, সেরোটোনিন যদি বেড়ে যায়, তারপর হচ্ছে যে গাবা যদি কমে যায়, এইসব কারণে ইউজুয়ালি দেখা গেছে যে তোমার এই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমটা হয়। তো এটারও কিছু স্পেসিফিক সিমটম আছে, যেমন তোমার হচ্ছে ওয়েট গেইন, তারপরে তোমার হচ্ছে যে অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, হেডেক, ইরিটেবিলিটি, বাইপোলার ডিসঅর্ডার, তারপর ডিসপ্যারোনিয়া, ড্রাউজিনেস, কিছু কিছু আছে। এই জিনিসগুলো জাস্ট একটু দেখে নিবা। আর এটা ট্রিটমেন্ট আছে, যেমন তোমার ইনিশিয়ালি আমি তোমার হচ্ছে যে অ্যানালজেসিক দিব, যদি না হয় সাইকোথেরাপি দিব, অ্যাসুরেন্স দিব, না হলে তোমার হচ্ছে যে কিছু ড্রাগস আছে, ওসিপি দিব, হিস্টেরেক্টমি পর্যন্ত যেতে পারে। একটা তোমার চার্ট আছে, জাস্ট ওই চার্টটা পড়লেই হবে। দত্তে জাস্ট একটা ছোট চার্ট আছে, ওখানে আছে যে কি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, সেরোটোনিন, এগুলো দেওয়ার কিছুই আছে, জাস্ট ওই চারটা পড়লে হবে, আর কিছু পড়তে হবে না। ডিসমেনোরিয়া থেকে এইটার খালি পার্থক্য পড়বা, আর হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের ওই চার্ট, সিমটমের একটা চার্ট আর ট্রিটমেন্টের একটা চার্ট আছে, ওই চার্ট দুটো পড়বা, আর কোনো কিছু লাগবে না। তাহলে আজকে যে টপিকস গুলো ছিল তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা, যেমন ফাইবার ডিটেলস আমি বলছি, এউবি ডিটেলস বলছি, পলিপ বলে দিছি, আর ডিসমেনোরিয়াটা জাস্ট এতটুকু পড়লেই হবে, এক্সট্রা কোনো কিছু লাগবে না। আচ্ছা, একটু শর্ট আনসার কোশ্চেন যেগুলো, সেগুলো তো আমি লিখে লিখে দিছি, এভাবেই লিখবা। আর সিঙ্গেল বেসড আনসার গুলো হচ্ছে যে আসলে এটা তো ভ্যারি করে, হ্যাঁ। যেমন তোমার সিঙ্গেল বেসড আনসার আসতে পারে যে কনজেস্টিভ ডিসমেনোরিয়ার ক্রাইটেরিয়া আসতে পারে, অথবা তোমার হচ্ছে যে উদাহরণ হিসেবে আসতে পারে যে হুইচ ওয়ান কজেস কনজেস্টিভ ডিসমেনোরি এক্সেপ্ট, এক্সেপ্ট দিয়ে তোমাকে দিয়ে দিল যে তোমার পলিপ, ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, আর দিয়ে দিল তোমার হচ্ছে পিসিও। তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার কনজেস্টিভ ডিসমেনোরিয়া কি পিসিও করবে? পিসিও করবে না। তাহলে পিসিওটা তোমার হচ্ছে যে কনজেস্টিভ ডিসমেনোরিয়া করবে না, সিঙ্গেল টেস্ট আসলে পিসিও আসতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, হুইচ ওয়ান কজেস প্রোগ্রেসিভ মেনোরেজিয়া? প্রোগ্রেসিভ মেনোরেজিয়া একটাই করে, সেটা হচ্ছে ফাইব্রয়েড, অন্য কোনোটা প্রোগ্রেসিভ মেনোরেজিয়া করে না। মেনোরেজিয়া করে, অনেকেই করে, আমি তোমার ইটিওলজিও বলছি, কিন্তু প্রোগ্রেসিভ মেনোরেজিয়া করবে একটাই। আচ্ছা, তারপরে তোমার ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি আসতে পারে, যে হোয়াট ইজ দ্য কজ অফ ফাইব্রয়েড, এটার মধ্যে তোমার কতগুলো দিয়ে দিল, তাহলে দেখতে হবে যে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, ধরো তোমার হচ্ছে যে ফাইব্রয়েডের মধ্যে দিয়ে দিল যে which one is more risk factor for surgery of fibroid in case of ureteric obstruction অথবা হাইড্রোইউরেটার, কজেস হাইড্রোইউরেটার, মানে ইউরেটেরিক ইনজুরি। কোন ফাইব্রয়েড ইউরেটেরিক ইনজুরি করতে পারে, কোনটা? which one is important cause of ureteric injury during surgery? এভাবে কোশ্চেন আসতে পারে। কোনটা করে? আমরা ইউজুয়ালি জানি সার্ভাইকাল ফাইব্রয়েড আর ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড, এই দুইটাই তোমার ইউরেটেরিক ইনজুরি করে, বা এই দুটো তোমার হাইড্রোইউরেটার করতে পারে। ঠিক আছে, তো এইটা একটা তোমার হচ্ছে যে আসতে পারে ইম্পর্টেন্ট কজ হিসেবে। দেন তোমার হচ্ছে ফাইব্রয়েড থেকে এই যে মায়োমেক্টমির যে ইন্ডিকেশন, এগুলো কিন্তু তোমার সিঙ্গেল বেস্ট আনসার হিসেবে আসতে পারে, যে মায়োমেক্টমি ইন্ডিকেশন কোনটা মায়োমেক্টমির জন্য মোস্ট প্রিফারেবল, তাই দিয়ে তোমার কয়েকটা ভ্যারাইটি দিয়ে দিল, সেখান থেকে দিতে পারি। এও তোমার হচ্ছে যে ভ্যারাইটি দিয়ে দিল যে হুইচ ওয়ান ইনক্লুডেড দ্য পাম স্ট্রাকচারাল ডিফেক্ট, তখন তুমি হচ্ছে যে এই পামের মধ্যে যদি থাকে যে কোনো একটা তুমি টাকা পাবে, এরকম। আর পলিপ থেকে, ডিসমেনোরিয়া থেকে, এগুলো থেকে আসার সম্ভাবনাটা কম। তো এগুলাই, এক্সট্রা কোনো কিছু তেমন ইম্পর্টেন্ট নাই। তোমাদের কি কোনো কোশ্চেন আছে এই চারটা টপিকস এর মধ্যে? আপনি পলিপের পরে আর এলবির আগে কি টপিক পড়াইছিলেন? তখন আমার নেট ছিল না, দেখতে পাইনি। এখন পলিপের আগে কি টপিকস পড়াইছি জাস্ট জানাই রাখলে পরে আমার সুবিধা। আমি শুধু ফাইব্রয়েড পড়াইছি, ফাইব্রয়েডের পরে পলিপ পড়াইছি, তারপরে এওবি পড়াইছি, ডিওবি পড়াইছি, আর এরপরে ডিসমেনোরিয়াটা বলছি, এতটুকু। আমাদের তো এটা হচ্ছে করা থাকবে, সেভ করা থাকবে, ওখান থেকে তোমরা আবার রিপিট দেখে নিবা, যারা যেটা মিস করেছো সেটা দেখে নিবা। আর এরপরে যদি কোনো কোশ্চেন থাকে পরবর্তীতে, যদি আমি সলভ ক্লাস করি বা অন্য কোনো ক্লাস আছে কিনা বলতে পারবো না, বা তুমি পার্সোনালি আমাদের যে গ্রুপে আছে নক দিও, আমি ওখানে ট্রাই করবো আনসার দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখানে ক্লাসটা শেষ করতেছি। ট্রান্সফার কি এত দোষ করতে পড়তে হবে না, শুধু নামগুলো পড়বো। ট্রান্সফার
মেডিকেল ট্রিটমেন্ট যেটা, বুঝি নাই কথা। আপু মেডিকেল ট্রিটমেন্ট যেগুলো আছে, যে ড্রাগস গুলো আছে, ওগুলো তো শুধু নাম করলেই হবে। হ্যাঁ, ড্রাগস এর তোমার ওরকম খুব একটা বেশি ধরে না তো, শুধুমাত্র যে ডায়নোজেস্টটা, হ্যাঁ ডায়নোজেস্টের হচ্ছে মেকানিজম অফ অ্যাকশনটা পড়ো। আর আমি তো বলে দিছি সব কয়টা প্রোজেস্টেরনের ওই মেকানিজম অফ অ্যাকশন ওই তিনটায় লিখে দিবা। এটা অ্যান্টিমাইটোটিক ইফেক্ট আছে, এটা কি করবে, এটা তোমার হচ্ছে যে ইস্ট্রোজেন লেভেল রিসেপ্টরটাকে কমাবে, আর তোমার হচ্ছে যে এনজাইম অ্যাক্টিভেট করে তোমার এস্ট্রাডিওলটাকে এস্ট্রনে কনভার্ট করে দেবে, যার জন্য ইস্ট্রোজেন লেভেলটা তোমার শরীরে কমে যাবে। যদি একদমই মুখস্থ না থাকে তাহলে এই তিনটায় লিখে দেবা, কারণ প্রজেস্ট্রনটা মেইনলি এই তিনটায় কাজ করে, তো এগুলো লিখে দিবা। তবে ডায়নোজেস্টের মেকানিজম অফ অ্যাকশনটা একটু স্পেসিফিক আলাদা ভাবে করে যায়, অনেক সময় আছে যে অস্পিতে তোমাদের দিয়ে দিতে পারে ডায়নোজেস্ট এটার জন্য। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাসটা শেষ করি। হ্যাঁ, অলরেডি 9টা বেজে গেছে। অবশ্যই ক্লাসের সাথে সাথে যদি তুমি হচ্ছে যে তোমার লেকচার গুলো কমপ্লিট করে ফেলো, গুছিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, কারণ কিছু কিছু কিন্তু এক্সট্রা কথা আছে যেগুলো কিন্তু মানে পরবর্তীতে মাথায় রাখাটা একটু কষ্টকর ব্যাপার। ঠিক আছে, আর দত্ত পড়লে হবে, দত্তের বেশি এক্সট্রা কোনো কিছু লাগবে না। আরসিও যে গাইডলাইন অনুযায়ী যতটুকু লাগবে এই মায়োমেট্রিক ইন্ডিকেশনে এসে, এগুলো অলরেডি কিন্তু তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি। সো এটার আর এক্সট্রা কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই, শুধু দত্তটা পড়লেই হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, গুড নাইট। আমি এখানে ক্লাসটা শেষ করতেছি। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই নর্মাল কাহিনী ভাই, এমন তো যতটুকু দেখছি বাংলা ছবির কাহিনীগুলো আগদের তাও আবার আগের যুগের যে বাংলা ছবি তো এইসব ছবি নিয়ে জসিমা জসিমা মজার ছবি কি করলাম, মনে করতে পারতেছি না। বা ওই জগৎ শান্তিরা মজার ছবি গ্রাম ভাই এইসব নিয়ে কয়লা কাহিনী গ্রাম শহরে গ্রাম ও, করতে পারতেছি না।